হ্যালো লিসেনার্স, আজকের ভিডিওটার টাইটেল দেখেই আপনারা বুঝতে পারছেন যে আজকে মিউজিক সংশ্লিষ্ট কোনো কথাবার্তা হবে না। আজকের ভিডিওটি আসলে এই 2025 সালের প্রথম চিন্তাশীল ভিডিও। এটি চিন্তাশীল ভিডিওর কাতারে পড়বে কারণ আমার অল্প কিছু সংখ্যক ভিউয়ার্স রয়েছেন যারা ব্যান্ড মিউজিক বোঝেন না, তবে আমার চিন্তাশীল ভ্লগস শুনতে ও দেখতে পছন্দ করেন। তো তাদের উদ্দেশ্যে আমি আমার জীবনের একটি বাস্তব ঘটনা থেকে নিয়ে আজকে একটি ভিডিও তৈরি করছি। এই ভিডিওটার শেষ দিকে মোরাল অফ দ্য স্টোরি থাকবে। মোরালটা আমি বলবো আপনাদেরকে। বরাবরের মতোই দুটো কথা বলে নিচ্ছি, যে কোনো রকমের ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার কাছে কোনো সাউন্ডপ্রুফ গ্যাজেটস, সাউন্ডপ্রুফ রুম, মাইক্রোফোন, ভোকাল মিড রেঞ্জ বুস্টার এটসেট্রা এটসেট্রা কোনো টেকনোলজি নেই। আর পাশাপাশি আরেকটা জিনিস নেই, সেটা হলো স্ক্রিপ্ট। আমি স্ক্রিপ্টেড ভিডিও করতে পছন্দ করি না, আমি ন্যাচারালিটি পছন্দ করি, ন্যাচারাল থাকতে পছন্দ করি। তাই আজকের ভিডিওটা আনস্ক্রিপ্টেড। আর আনস্ক্রিপ্টেড ভিডিও মানেই মাঝে মাঝে একটু উষ্টা খাওয়া, মাঝে মাঝে একটু নীরবতা, এইগুলো থাকবেই। গল্পটা যাকে নিয়ে, সে আমার সমবয়সী একটি ছেলে। তার সত্যিকারের নামটা আমি বলতে চাচ্ছি না ভিডিওতে, কারণ তার পরিবারের কারো চোখে পড়লে জিনিসটা কষ্ট পাবে, কারণ ছেলেটি আমাদেরকে ছেড়ে চলে গেছে না ফেরার দেশে সেই ইয়ার 2009-এর দিকেই। তো আপনারা ধরে নেন ছেলেটার নাম নিপুণ। একটা ছদ্মনাম দিয়ে আজকে গল্পটা শুরু করি। আপনারা যারা শুনছেন, হেডফোনটা কানে ঠিকভাবে গুঁজে নেবেন। আর আরেকটা কথা বলতে চাই, আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে যদি হেডফোন ভলিউম বুস্টার অ্যাপটা ইনস্টল করে তারপর শোনেন, তাহলে জিনিসটা ভালো হবে। কারণ আমার প্রতিটি শব্দ উচ্চারণ পরিষ্কারভাবে, আরও লাউড অ্যান্ড ক্লিয়ারভাবে আপনারা শুনতে পারবেন। কারণ সবসময় আসলে চিৎকার করে কথা বলা তো সম্ভব নয় ভিডিও করতে গিয়ে, আর আই ডোন্ট হ্যাভ এনি মাইক্রোফোনস। নিপুণের জন্ম আমার জন্ম তারিখের কাছাকাছি, বেশ খুব নিয়ার অ্যাবাউট কাছাকাছি কোনো একটা সময়ে। একই মাস হতে পারে, 2-1 মাসের হেরফের হতে পারে, আগে হতে পারে, পরে হতে পারে। আমার ফাদার এবং মাদার তখন থাকেন মহাখালীতে। আমার ফাদারের খুব ভালো একটা জব হয়েছে সে সময়, ইয়ার 1979-এর কথা বলছি। এই জবটাই বেসিক্যালি ছিল ওনার উপরে উঠবার সিঁড়ি। He was appointed as a press conference secretary in Czechoslovakian embassy. তো ওনারা সেখানে 1979-এর আগেই বাসা ভাড়া করে থাকতেন, এবং নিপুণের আম্মু আমার মাদারের সাথে খুব একটা ফ্রেন্ডলি রিলেশনশিপে ছিল। সুখে দুঃখে বিপদে আপদে একেবারে মানিক জোড়ের মতো বলা যায়। নিপুণের আম্মু কিন্তু আমার
মাদারের চাইল্ডহুড ফ্রেন্ড নয়, এলাকা ভিত্তিকভাবে বাসা ভাড়া নেবার পর কাকতালীয়ভাবে এই ফ্রেন্ডশিপটা হয়ে যায় নিপুণদের ফ্যামিলির সাথে। নিপুণের বড় একজন বোন আছেন, উনি আমার চাইতে বেশ কিছুটা সিনিয়র হবেন বয়সে। ওনার 50-র মতো বয়স হবে, 50+ হবেন উনি বর্তমানে। তো এরপরে যাই হোক, আমি জন্ম নেই এবং তখন তো আমি এত কিছু স্মৃতিশক্তিতে নেই, আমি দেখিনি। আমি জন্মের পর প্রথম যতটুকু আমার মনে পড়ে সম্ভবত 1983 সাল, সেটা 82 থেকে খণ্ড খণ্ড চিত্র মনে পড়ে, কিন্তু সেই সময় আমি নয়াটোলা মগবাজার এলাকার দিকে যেতে নয়াটোলা করে একটা এলাকা আছে, সেই নয়াটোলা এলাকায় একটা রেন্টেড ফ্ল্যাটে বাবা মার সাথে ভাড়া ছিলাম এবং পরবর্তীতে আমি জানতে পেরেছি তখন নিপুণের বাবা মা বোন ওই ফ্যামিলিটা বেশ আসা যাওয়া করতো আমাদের বাসায় এবং আমার বাবা মার সাথেও তাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। এরপরে আমি 1984-এ প্লেতে ভর্তি হই মগবাজারের শহীদ লেফটেন্যান্ট সেলিম হাই স্কুলে এবং 85-এ নার্সারিতে পাশ করে উঠি, ক্লাসে প্রথম স্থান অধিকার করে আমি নার্সারিতে উঠি। একদিন আমার মা স্কুল ছুটির পর আমাকে বলেন, গোসল করো তাড়াতাড়ি, রেডি হও, এক জায়গায় বেড়াতে যাব তোমার এক আন্টির বাসায়। তো আমি বললাম, কোন আন্টি? বলে, মহাখালীর সেই আন্টি। আমার স্মৃতিতে খণ্ড খণ্ড একটু চিত্র আসতে লাগলো যে বোধহয় গিয়েছিলাম, তখন আমি আরো ছোট, হয়তো বয়স 3 হবে 4 হবে, সে সময় গিয়েছিলাম, কিন্তু নার্সারিতে পড়াকালীন তো আমার বয়স তখন 7 বছর। একটু বেশি বুঝতে শিখেছি, শুনতে শিখেছি, চিনতে শিখেছি, অপেক্ষাকৃতভাবে বেশি। তো আমি গেলাম আমার মাদারের সাথে, সেখানে গিয়ে দেখলাম ভীষণ আতিথেয়তাপূর্ণ আচরণ তাদের। নিপুণ ছেলেটা খুব খুশি। আন্টি বললেন, নিপুণ নাকি তার এলাকার যে এলাকা ভিত্তিক বেস্ট ফ্রেন্ড, তাকে সকালবেলায় বলে দিয়েছে যে আমার বন্ধু আসছে একজন আজকে মগবাজার থেকে। আজকে দোস্ত তোকে সারাদিন আমি সময় দিতে পারবো না, কারণ আমি খুব এক্সাইটেড, আমার ওই বন্ধুকে আজকে আমি সময় দেব। আর ওই সময়টা আসলে ডিশ লাইন কালচারের যে ব্যাপারটা, ওটাও ছিল না, ইন্টারনেট কালচারও ছিল না। মানুষ স্বাভাবিকভাবে ন্যাচারালি অনেক বেশি আবেগপ্রবণ ছিল তখন। কোয়ান্টিটি কম ছিল কিন্তু কোয়ালিটি বেশি ছিল। আজকাল কোয়ান্টিটি অনেক বেশি হয়ে গেছে কিন্তু কোয়ালিটি খুঁজে পাওয়াটা মুশকিল। চিন্তাশীল ভ্লগ, যেহেতু এইসব দার্শনিক বাক্য আজকাল বের হবে মুখ দিয়ে, আজকে আজকে বের হবে দু একটা। এনিওয়ে, ভেরি আনফর্চুনেট ব্যাপার যেটা, সেটা হলো আমি নিপুণকে গিয়ে দেখবার পর তাকে আমি পছন্দ করতে পারলাম না। নিপুণের গায়ের রং, তার গড গিফটেড চেহারা, আউটলুক এবং তার হালকা তোতলানো টাইপের একটা বাচনভঙ্গি, এই কোনো কিছুই আমার ভালো লাগলো না। আমি তার আতিথেয়তা দেখলাম না, আমি তার ফ্রেন্ডশিপ দেখলাম না। আমার ভেতর থেকে অত্যন্ত নাক উঁচু
একটা মনোভাব বের হলো। নিপুণ সারাদিন যা যা প্ল্যান করেছিল আমার কাছে সব কিছু একবার করে এসে আমার কাছে বলতে লাগলো। আমি মুখ ফিরিয়ে থাকতে লাগলাম এবং বেশ কয়েকবার তাকে আমি ধাক্কা দিয়ে ফেলে দিলাম। নিপুণের কিন্তু প্রত্যেকটা বার কোনো রকম কমপ্লেন ছিল না। তার আমার এই ধরনের আচরণ নিয়ে প্রত্যেকটা বার সে আচরণগুলো হজম করছিল এবং এক একটা বার রিজেকশনের পর সে নতুন করে আবার যখন মিশতে আসছিল আমার সাথে বা কোনো কথা আমার সাথে বলতে আসছিল, সে তার চোখে মুখে এটাই প্রকাশ পাচ্ছিল, দোজ ওয়ার স্ট্রেট ফ্রম হিজ হার্ট। এখানে কোনো মেকিত্ব নেই, সে অরিজিনাল করছে সব কিছু। বাট I was not that type of friendly with him. আমার মা অবশ্য এসে মাঝখানে দু একবার বকা লাগালেন আমাকে যে তোমার আচরণ এরকম হচ্ছে কেন। আসলে আমি খুব একটা মিশুক মানুষ ছিলাম না। এই পৃথিবীতে আসলে কোনটা অ্যাভেলেবল আর কোন জিনিসটা অ্যাভেলেবল নয় এইটার ব্যাপারে সঠিক জ্ঞান বুদ্ধি আমার তখন গড়ে ওঠেনি, যেহেতু মিশতাম কম মানুষের সাথে, ঘরে বন্দি থাকতাম। জীবনের বাস্তবতা একটা সার্টেন লেভেলে একটা মানুষকে বুঝতে হয়, তারপর কোন জিনিসটা বেশি অ্যাভেলেবল কোন জিনিসটা কম অ্যাভেলেবল এই ব্যাপারে তার তখন টনকটা নড়ে। কিন্তু সেই স্টেজে আমি তখনও পৌঁছাইনি। সারাদিন সন্ধ্যা পর্যন্ত আমি বিকাল হতেই আমার মাকে বলতে লাগলাম, চলো চলো, ভালো লাগছে না, এখান থেকে চলে যাব। আমার মা বললেন যে নিপুণের আম্মু আমার বান্ধবী হয়, আমি তো এত তাড়াতাড়ি চলে যাবার জন্য আসছি নাকি, সন্ধ্যা পার হবে এরপর যাব, চুপ করে বসে থাকো তোমার যদি ভালো না লাগে। সন্ধ্যাবেলায় নিপুণের বড় বোন হারমোনিয়াম বাজিয়ে আমাদেরকে গান শোনালেন। বড় আপা বড় আপা মাশাআল্লাহ সুন্দর ছিলেন দেখতে, অনেকটা অভিনেত্রী অ্যাক্ট্রেস তারিনের মতন। তারিন, বিটিভির যুগের তারিনকে হয়তো রিলেট করতে পারবেন বিটিভির নাটক যারা দেখেছেন। নিপুণের বাবা স্কুলে টিচার হিসেবে জব করতেন, স্থানীয় এলাকা ভিত্তিক স্কুলে। আর হ্যাঁ, ওদের বাসাটা ছিল সেমি পাকা একটা বাসা, নিজস্ব বাসা অবশ্য। উনি সারাদিন পর স্কুল থেকে এলেন, আঙ্কেল এসে আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করলেন, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করলেন। বৃষ্টি নেমে গিয়েছিল আমরা বাড়ি ফিরবার আগে। সেই বৃষ্টির মধ্যেই টিনের চালে বৃষ্টি পড়ছিল, সেখানে আমি মুখ কালো করে বসেছিলাম এবং বড় আপার গান শুনছিলাম, হারমোনিয়াম বাজানো গান। এবং ফাঁকে ফাঁকে নিপুণের সাথে আমার চোখাচোখি হচ্ছিল। আমার যে সারা দিনের দুর্ব্যবহার, এটার বিন্দুমাত্র কোনো ছাপ আমি তার চেহারায় দেখলাম না। এটা দ্বারা যে তার রিয়াকশন হয়েছে ভেতরে বা কি হয়েছে না হয়েছে তার কোনো ছাপ আমি দেখলাম না। এরপর অনেক দিন কেটে গিয়েছে। পরবর্তীতে দু একবার আরও যাওয়া হয়েছে। আমি ইয়ার 1987-এর সময়টা বললাম আপনাদেরকে, না না সরি, 85-এর ঘটনাটা বললাম এই মাত্র। এরপর 86 গেছে, 87 গেছে, অর্থাৎ 1989 পর্যন্ত সময়টায় মাঝে মাঝেই যাওয়া হয়েছে। আমি যদিও এর পরবর্তীতে ওইভাবে দুর্ব্যবহার করিনি আর ওই রকম বিহেভিয়ারটা করিনি নিপুণের সাথে, কিন্তু বাট স্টিল আই ওয়াজ নট ভেরি ফ্রেন্ডলি উইথ দ্যাট ম্যান।
সরি বয়। ইয়ান 1989 এলো, আবার গেলাম বেড়াতে। আমি একটু চেষ্টা করতে লাগলাম নিজের মনকে মোটিভেট করতে, যে দেখি ট্রাই করি একটু, ঠিক আছে তার সাথে কোপ আপ করা যায় কিনা। নিপুণ আমাকে হাত ধরে একটু গেলেই সবসময় সে আলাদা নিয়ে যাবার চেষ্টা করতো আমাকে, ওরা আলাদা কিছু কথাবার্তা বলবার জন্য। ওই বয়স থেকে তো বালক বয়স থেকে যে কিশোর বয়সের ট্রানজ্যাকশন পিরিয়ডটা শুরু হয় ছেলেদের, বিভিন্ন শারীরিক চেঞ্জ কম বেশি আসতে থাকে। ওইসব ব্যাপারে নিপুণ আমাকে কোশ্চেন করলো, আমি অ্যান্সার করলাম কোশ্চেনের। নিপুণ খুব খুশি ছিল যে এইবার অ্যাটলিস্ট দুর্ব্যবহারটা করছি না। তখন আমিও ক্লাস 4-এ পড়ি, নিপুণও ক্লাস 4-এ পড়ে। ইয়ার 1989-এর একটা কথা বলছি। সেদিন আমরা সেদিন আমরা গিয়েছিলাম সন্ধ্যার পর ওখানে। আসলে হঠাৎ করে প্ল্যান হয়েছিল যে চলো লং ড্রাইভে মহাখালী চলে যাই, বাবা মার প্ল্যান ছিল। ওই দিন গিয়েছিলাম। আমরা ততদিনে একটা ডাইহাটসু কোম্পানির প্রাইভেট কার ক্রয় করেছি, আমাদের গাড়ি আছে। তো টুকটাক গল্প হলো নিপুণের সাথে, বাট নিপুণ যেটা চাইছিল যেই রকম ফ্রেন্ডলি ভাবে কোপ আপ, সেটা আমি করতে ব্যর্থ হলাম। তারপরও আমি ভেতর থেকে ফ্রি হতে পারছিলাম না। এরপর রাতে ঠিক ফেরত আসবার সময় আমার ফাদারের আবার অফিসটা ছিল যেখানে, সেখান থেকে নিপুণদের বাসা বেশ কাছে। তো নিপুণ বায়না ধরলো আমাদের বাসায় আসবে আমাদের সাথে। আমার ফাদার অতিথিদের ব্যাপারে খুব দিলদরিয়া মানুষ ছিলেন। উনি জিনিসটাকে খুব ভালোভাবেই নিলেন, শিশু মনের চিন্তা ভাবনা হিসেবেই নিলেন জিনিসটাকে। নিপুণের বাবা মা রাগারাগি করলো নিপুণের সাথে, যেটা কেমন কথা, তুমি কেন যাবা তাদের সাথে। হয়তো পূর্ব পরিচয়ের অধিকার এসে তারপর বললো না আমি যাব। সে বায়না ধরলো। আমার বাবা মা দুজনে বেশ খুশি মনে রাজি হলেন। নিপুণ আমাদের সাথে গাড়িতে উঠে এলো, কিন্তু এই ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না, যে সারাদিন না, কয়েক ঘন্টা এসেছি গেস্ট হিসাবে, গল্প করেছি, ঠিক আছে, সময় দিয়েছি, সঙ্গ দিয়েছি, এখন চলে যাব, এখন আবার তুমি আসছো কেন আমাদের সাথে সাথে। আমার মেন্টালিটি এইভাবে কাজ করলো। ইয়েস, স্ক্রিনে যারা শুনছেন তাদেরকে বলছি, অমানুষের মেন্টালিটি। আই অ্যাডমিট টুডে, আই কনফেস টুডে, আই ওয়াজ আ লিটল বিট অমানুষ অ্যাট দ্যাট টাইম। এবং ওই যে বললাম, বাস্তবতার সাথে যোগাযোগ না থাকলে কোন জিনিসটা অ্যাভেলেবল কোন জিনিসটা অ্যাভেলেবল নয় সেটার সঠিক জ্ঞান থাকে না। আর এই অ্যাভেলেবল কথা বারবার কেন বলছি, এই ওয়ার্ড, এই ভোকাবুলারি কেন ইউজ করছি, শেষের দিকে সেটা বোঝাবো আপনাদের। নিপুণ গাড়িতে চড়ে এলো আমাদের সাথে, লং ড্রাইভ করে বাসায় চলে এলাম। নিপুণ চেয়েছিলে রাতে ঘুমানোর আগে অন্তত আধা ঘন্টা আমার সাথে গল্প করবে, কিন্তু গাড়িতে তার সাথে সারাটা রোড একটা কথা আমি বললাম না, কারণ আমার ভেতরে বিরক্তি কাজ করছিল। কারণ ওই যে আমি তো তাকে বন্ধু হিসেবে সেইভাবে আপ টু দ্য মার্ক কোপ আপ যেটাকে বলে সেটা তো করতে পারিনি। এই কারণে আমার ভেতর থেকে রিজেকশন আসছিল। নিপুণ রাতের বেলায় আমার আমার ছোট ভাই আছে, সে সময় আরো ছোট, আমার চাইতে 7 বছরের ছোট, সে আপন ছোট ভাই। আমাদের একটা বেডরুম ছিল। আমরা তখন মগবাজার মধুবাগ এলাকাতে থাকি। তো সেখানে
নিপুণের শোবার ব্যবস্থা হলো। আম্মা আব্বা তো অন্য রুমে ঘুমাতেন, আম্মা নিপুণকে বলে গেলেন, এই তুই যদি ভয় পাস আমাদের রুমে চলে আসিস রাতের বেলা। তো নিপুণ এসে আর কোনো কথাবার্তা বলেনি, মুখ কালো করে সে ঘুমিয়ে গেল। অর্থাৎ যেহেতু গাড়িতে সারাটা পথ আমি কথা বলিনি তার সাথে, তাকে আমি যথেষ্ট পরিমাণে নিরাশ করেছি সেদিন, বুঝতে পারছিলাম সেটা। তার প্ল্যান প্রোগ্রাম সবই ভেস্তে গিয়েছিল। সকালবেলায় আমি ঘুম থেকে ওঠার আগেই পরদিন ফাদার তার প্রাইভেট কারে করে অফিস যেত, প্রত্যেক দিন সকাল 7টার সময় বেরিয়ে যেত। নিপুণকে সাথে নিয়ে এসে চলে গেল। যাবার সময় হাই হ্যালো বিদায় এটসেট্রা কিছুই বলা হয়নি। আমি অন্য একটা গার্জিয়ানের সাথে তার ছেলের সাথে রিক্সা করে সে সময় স্কুলে চলে যেতাম। এরপর 1990 সালে নিপুণ আবার বেড়াতে এলো আমাদের বাসায়। তখন আমরা বাসাটা মগবাজার এলাকাতেই একটু শিফট করেছি। আমরা তখন বিখ্যাত মধুবাগ মাঠ, যেটা ওই এলাকায় যারা থাকেন রিলেট করতে পারবেন, মধুবাগ মাঠের কাছাকাছি মধুবাগ অ্যাপার্টমেন্ট করে একটা বাসা, সেখানে 4 তলায় আমরা বাসা ভাড়া নিলাম। বেশ এক্সপেন্সিভ অ্যাপার্টমেন্ট সেই আমলে, এলিভেটর বা লিফট নেই যদিও, 4 তলা বাড়ি, বাট স্ট্যান্ডার্ড। 1990 সালের কথা বলছি। সে সময়ও নিপুণ এলো। ওরা 2 থেকে 3 দিন স্টে করলো আমাদের বাসায়। নিপুণ বরাবরের মতোই কিছু সাবজেক্টে গল্প করতে আমার সাথে খুব আগ্রহী, এবং সেটা সে সবার সামনে করতে চায় না, পার্সোনালি করতে চায়। আমার প্রতিটা কাজের ব্যাপারে সে আগ্রহ দেখালো। আমি সেই সময় ব্যান্ডের গান শুনবার ব্যাপারে খুব আগ্রহী। ফিডব্যাক ব্যান্ডের মেল অ্যালবাম বের হয়েছে। পাকিস্তানের সিঙ্গার, জনপ্রিয় সিঙ্গার আলমগীরের বাংলা অ্যালবাম বের হয়েছে সে সময়, সুপার ডুপার হিট অ্যালবাম। আমার গান শোনা, আমার গান অন্য ক্যাসেটে রেকর্ড করা, অ্যাটসেট্রা, আমার প্রত্যেকটা ব্যাপারকেই সে খুব উৎসাহিত করলো। টোটালি একটা ফ্রেন্ডলি আচরণ, অ্যাপ্রিসিয়েট, বাট স্টিল I was not ready to make him my friend. আমার ভেতরে সেই অনীহাটা ছিলই, যে তুতলা, হাফ তুতলা টাইপের একটা ছেলের সাথে কেন আমি ফ্রেন্ডশিপ করব। আর ও তো একটু ছ্যাবলা ধরনের। ওইবার 3 দিন বেড়ানোর পর শেষের দিন আমি নিপুণের সাথে কোনো কথাই বললাম না। আমি মনে মনে বলছিলাম, এরা যায় না কেন আমার বাসা থেকে। আমার প্যারেন্টস কিন্তু এইরকম মেন্টালিটির ছিল না। তারা খুব ওয়েলকামিং ছিল। তারা নিপুণের আম্মু আব্বু ওনাদের সাথে টাইমটা খুব এনজয় করেছে। শেষ দিন আমি ভালো করে কথাও বললাম না নিপুণের সাথে, যে তুমি বিদায় হও ভাই এবার, এই ধরনের একটা অ্যাটিচিউড করছিলাম। দর্শক মণ্ডলী, এই যে আমার আচরণগুলো, এইগুলো ছিল আসলে এক ধরনের ভুল এবং ডেলিবারেটলি গুনাহ। ভালো মন্দের একটা জ্ঞান কিন্তু সৃষ্টিকর্তা সবাইকে দেন, সেই জ্ঞানটা কাজে লাগাতে হয়, ভোকাল হতে হয়, খোলাখুলি আলাপ আলোচনা করতে হয় মানুষের সাথে। আসলে আমরা খুব জাজমেন্টাল হই অনেক সময়। মানুষের বাহ্যিক আউটলুক, মানুষের বাচনভঙ্গি অ্যাটসেট্রা, এগুলো দেখে আমাদের নাক উঁচু হয়ে যায়।
নিজেদেরকে ফার বেটার ফ্রম হিম এরকম মনে করতে শুরু করি। কিন্তু ধীরে ধীরে নিপুণরা সেইবার চলে যাওয়ার পরেই ধীরে ধীরে আমার জীবনে পরিস্থিতি খুব খারাপ হতে লাগলো। অঙ্ক সাবজেক্টে আমি খুব ফেলটুস ধরনের হয়ে গেলাম, পাশ করা নিয়ে টানাটানি, ক্লাস টেস্টের রেজাল্ট খারাপ হতে লাগলো, মিড টার্ম এক্সাম, অ্যানুয়াল এক্সাম এটসেট্রাতে অঙ্কে পাশ করব কি না এগুলো নিয়ে আমার প্যারেন্টসের ঘুম হারাম হয়ে যেত। দেখা গেল আমার ভিতরে ধীরে ধীরে লার্নিং ডিসঅ্যাবিলিটি দেখা দিচ্ছে। বিশেষ করে অঙ্ক সাবজেক্ট আমি খুব প্রবলেম ফেস করতে লাগলাম। অঙ্ক আমি শুধু মুখস্থ করতাম, মুখস্থ বিদ্যার বাইরে ক্রিয়েটিভিটি ছিল না যে অন্যভাবে অন্য খান থেকে কোনো একটা অঙ্ক আসলে সেটা সলভ করে আসব। এই কারণে অঙ্কের ব্যাপারে খুব বিপদের সম্মুখীন হলাম। 1991, 92, 93, 94 আমার ফাদারের সাথে আমার সম্পর্ক খারাপ হতে লাগলো শুধুমাত্র এই অঙ্ককে কেন্দ্র করে। অঙ্কে আমি ভালো মার্কস আনতে পারছি না, ক্লাস টেস্টে প্রায় মার্ক খুব পুয়ার আসছে। সেই সময় ক্লাস টেস্টের নাম্বার মূল পরীক্ষার নাম্বারের সাথে যোগ হতো এবং ক্লাস টেস্টের মার্ক পুয়ার আসলে মূল পরীক্ষায় ফেল করার সম্ভাবনা রয়েছে। এই চিন্তায় আমার ফাদার দিশেহারা হয়ে যেতেন এবং আমাকে পেটাতে শুরু করতেন। এর মধ্যে নিপুণদের বাড়িতে আমাদের আর বেড়াতে যাওয়া হয়নি। 1994-তে একদিন সন্ধ্যাবেলা আমি স্কুল থেকে আসবার পর, তখন আমি ক্লাস 9-এ উঠে গেছি। নিপুণও বেশ হাইট বড়সড় হয়ে গেছে, লম্বা চড়া হয়ে গেছে। নিপুণ আসলো, কথাবার্তাও বললো আমার সাথে, কিন্তু সেই ছ্যাবলামি আর তার মধ্যে নেই। তার ভেতরে চোখের মধ্যে আন্তরিকতা আছে, কিন্তু মুখের মধ্যে একটা নীরবতা ভর করেছে তার। সেই উচ্ছ্বাস হারিয়ে গেছে ছোটবেলার। বেশিক্ষণ কথা বলার সেদিন সুযোগ হয়নি। তারা 2.5 থেকে 3 ঘন্টা আমাদের বাসায় ছিল, এরপর চলে গেল। স্কুল নিয়ে টুকটাক গল্প সল্প করলাম, কিন্তু নিপুণের সেই অতীতের সেই ব্যাপারগুলো অনুপস্থিত ছিল সেদিন। তার চোখের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু স্বভাবে আচার ব্যবহারে ছিল কনজারভেটিভনেস। সে রিজার্ভড ভাবে অ্যাক্ট করছিল। দুটোর অদ্ভুত কম্বিনেশন। 1994-এ আমার জীবনে আজে বাজে ঘটনা ঘটলো অনেক। আমার একটা বেস্ট ফ্রেন্ড হঠাৎ করে কানাডা শিফট হয়ে গেল। সেই দুঃখে আমি ফেল মারলাম। আরেকবার ক্লাস 9-এ পড়লাম 1995-এ, এবং বাবা মার সাথে উত্তরোত্তর সম্পর্ক খারাপ হতে লাগলো, জেনারেশন গ্যাপ হতে লাগলো, এবং আমি বুঝতে পারছিলাম দেয়ার ইজ সামথিং ইজ রং। আমার কপালের লিখনে কিছু একটা রং চলছে। কারণ আমার চারপাশটাকে, স্কুল জীবনের কথা বলছি, এলাকা ভিত্তিকভাবে তো ফুটবল ক্রিকেটের যেহেতু অভ্যাস ছিল না, কারোর সাথে মিশতাম না। মিউজিকটাকে ভালোবাসতাম, কিন্তু মিউজিকটাকে নিয়ে যেভাবে এগোতে চেয়েছিলাম আর যেরকম ফ্রেন্ড সার্কেল একটা চেয়েছিলাম, সেটার ব্যাপারে দেখলাম আমি সেইভাবে আমার আশপাশটাকে ঠিক ডমিনেট করতে পারছি না। বাড়ি থেকেও অনেক রকম নিষেধাজ্ঞা জারি হতে লাগলো আমার সাথে। ফাদার খুব জ্বালাতে শুরু করে দিলেন আমাকে। এগুলো আসলে ডে টু ডে অ্যাক্টিভিটিস, ছোট ছোট, এগুলো বলে তো লাভ নেই। ওভারঅল দুর্ভাগ্যের একটা ছায়া যেটা বলে, সেই ছায়াটা আমার পড়লো জীবনে। যাই হোক, এভাবে এসএসসি পাশ করলাম। একটা সময় আমার মিউজিকের ভিডিওগুলো শুনলে কিছু কিছু ঘটনা আমার জানতে পারবেন। সেখানে মিউজিকের আলাপের সংশ্লিষ্টতায় অনেক কিছু আমি বলেছি আমার জীবনধারা, জীবনের গতি প্রকৃতি সম্পর্কে।
এরপর বড় হয়ে গেলাম, নিপুণদের সাথে সেই রকম আর কোনো যোগাযোগ নেই। 2000 কত সাল হবে সেটা, 1999 থেকে 2005-এর মধ্যে কোনো একটা বছর হবে, আমার স্মৃতিতে নেই। বেড়াতে গিয়েছিলাম নিপুণদের বাসায়। তখন দেখলাম দ্যাট পারসন হ্যাজ বিন চেঞ্জড। ও নিজের ব্যাপারে কিছু বললো না তেমন। বড় আপার কাছে, নিপুণের বড় বোন আর কি, যার কথা বলেছিলাম, বড় আপার কাছে জানতে পারলাম ও একটু কেমন যেন অন্যরকম হয়ে গেছে। ও কিছু বখাটে বন্ধু বান্ধব তৈরি করেছে, তাদের সাথেই এখন সে সময় দেয়, এবং একটা ভুল মেয়ের সাথে প্রেমে জড়িয়ে সে নাকি একটা বিপদেও ফেঁসে গিয়েছিল। তারপর সেটা থেকে তাকে অনেক কষ্টে উদ্ধার করা হয়েছে। ও এখন ফ্যামিলির কার সাথে খুব একটা কথাবার্তা বলে না। ওকে নিয়ে পুরো ফ্যামিলি চিন্তিত। এইটুকু শুনলাম। আমি আমার লাইফের আদার্স আরও প্রবলেমস নিয়ে আসলে সে সময় বিজি ছিলাম, মিউজিকের স্ট্রাগল নিয়ে বিজি ছিলাম। নিপুণের কথা বেশিক্ষণ চিন্তা ভাবনা করার মতো আমার অবস্থা ছিল না। 2009-এ জানতে পারলাম একদিন নিপুণ মারা গেছে। সে নাকি 2 দিন পর্যন্ত ঘরের দরজা বন্ধ করেছিল। সে নাকি ড্রাগস জাতীয় কিছু একটা সেবন করেছিল। তারপর মানুষ দরজা ভেঙে টেঙে ফ্যামিলির সবাই, তারপর তাকে বের করা হয়। তার অনেক বছর পরে আস্তে আস্তে আমার জীবনের গতি ধারাও চলতে থাকে, আমি বড় হতে থাকি। আস্তে আস্তে বয়স 25 ক্রস করি, 30 ক্রস করি, এবং জীবনের এই প্রান্তে আজকে এই সময় এসে আমি রিয়েলাইজ করছি হয়তোবা আমার আচার ব্যবহার, হয়তোবা আমার মেন্টালিটি অ্যাটসেট্রা, এগুলোর মধ্যে যদি আমি ইমপ্রুভমেন্ট আনতাম, আরও চিন্তাশীল হতে পারতাম, যত্নশীল হতে পারতাম, নিপুণের মাইন্ড সেট আপে হয়তো আমি একটা ভূমিকা রাখতে পারতাম। সে হয়তো বখাটে হয়ে যেত না। আমার আচার ব্যবহার হয়তো স্থায়ীভাবে বেশ কিছু হীনমন্যতার জন্ম দিয়েছিল তার ভেতরে, যেটা তাকে সামহাউ এলাকা ভিত্তিক পরিবেশের প্রভাবও একটা থাকতে পারে, এগুলোও থাকতে পারে। আমার নিজেকে খুব দোষী মনে হতে শুরু করলো হঠাৎ। আমার বিহেভিয়ারের কোনো একটা ভূমিকা তার ভেতরে ছিল, কারণ সে মানুষটা সেন্সিটিভ ছিল। এবং আজকে আমি রিয়েলাইজ করি, ছ্যাবলা ছ্যাবলা ওয়ার্ডটা তো একটা নেগেটিভ ওয়ার্ড। ছ্যাবলা মানে আত্মসম্মান জ্ঞানহীন, ছ্যাবলা মানে মান অপমান বোধ কম, ঘেন্না পেত্তা কম, এরকম মানুষ। ছ্যাবলা মানে যে সারাক্ষণ হাসে, যে সারাক্ষণ গল্প করতে চায়। ছ্যাবলা মানে যাকে ধমক দিলেও খুব বেশি রিয়াকশন হয় না, সে 2 দিন পর আবার নিজের গতিতে চালু হয়। ছ্যাবলা মানুষ বলতে আমরা এটাই বুঝি। কিন্তু ওই যে বললাম, ভোকাবুলারিটা ইউজ করেছিলাম একটা কি যেন আমি ভিডিওতে, সরি ভুলে তো গেলাম, স্ক্রিপ্টেড না যেহেতু। যাই হোক, ভোকাবুলারিটা তো মনে পড়ছে না এখন, বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলি, অন্যভাবে বলার চেষ্টা করি। এখন আমার এই বয়সে এসে মনে হয় মানুষের জীবনে সব কিছুরই প্রয়োজন রয়েছে। ছ্যাবলামির শুধু নেগেটিভ দিক নেই, ছ্যাবলামির কিন্তু পজিটিভ দিকও রয়েছে। অনেক সময় যাকে আমরা বিলো গ্রেডেড মনে করছি মানুষ হিসেবে, জ্ঞানে, বিদ্যা, বুদ্ধিতে, কিছু কিছু ক্ষেত্রে মানুষের জীবন এমন অবস্থাতেও উপনীত হয় যে তখন ছ্যাবলা মানুষ ছাড়া আসলে উপায় থাকে না। সেই ছ্যাবলা মানুষটাই তখন সবচেয়ে বেশি উপকার নিয়ে আসে জীবনে। সেই ছ্যাবলা মানুষটাই কিন্তু তখন মেডিসিন হিসেবে, জীবনের একদম শেষ মেডিসিন হিসেবে কাজ করে, জীবনকে বাঁচানোর ক্ষেত্রে, জীবনকে রিভাইভ করার ক্ষেত্রে।
একাকিত্ব দূরীকরণের ক্ষেত্রে। মোরাল অফ দ্য স্টোরি আসলে কি আজকের ভিডিওর বা আমার এই বাস্তব জীবনের ঘটনার? ছদ্মনাম নিপুণ নামটা ইউজ করে যেই ছেলেটার, আমার সমবয়সী ছেলেটার কথা বললাম, মোরাল অফ দ্য স্টোরি এটাই, সৃষ্টিকর্তার গুড বুকে থাকার চেষ্টা করা উচিত, নিজের আচার ব্যবহারকে চেক দেওয়া উচিত, নিজেকে মনেই হতে পারে অনেক সময় অনেক আপগ্রেড জ্ঞানে বিদ্যা বুদ্ধিতে চেহারায়, আরেকজনকে বিলো গ্রেডেড মনে হতে পারে, বা হিসাব নিকাশের অঙ্কে যোগ বিয়োগ গুণ ভাগ করে মনে হতে পারে ও তো আমার চাইতে অনেক নিচু অবস্থানে রয়েছে, ওর সাথে আমি কেন ফ্রেন্ডশিপ করব? এই ধরনের চিন্তাভাবনা, অহংকারী চিন্তাভাবনা অনেক সময় ব্যাড বুকে সৃষ্টিকর্তার নাম উঠে যায়। কার জীবন কখন কোন পর্যায়ে উপনীত হবে কেউ কি আগে থেকে বলতে পারে? 1984 সালে, 1989 সালে বাপের প্রাইভেট কারের চড়ে যখন চলাফেরা করতাম, আমি তালাত রহমান খানকে বুঝতে পেরেছিলাম যে আজকে ছ্যাবলামি করার মতো কোনো মানুষও আমি পাবো না এই ইন্টারনেটের যুগে, এই ডিসলাইন কালচারের যুগে, এই আলট্রা মডার্ন টেকনোলজির বিজ্ঞান অগ্রগতির যুগে নিপুণদের মতো ছ্যাবলা মানুষ এখন হয়তো খুব প্রয়োজন ছিল। প্রত্যেকটা ক্ষেত্রে গান বাজনা, মিউজিক, আমার সৃষ্টিশীলতা, আর্ট কালচার, এইসব ব্যাপারে অনুপ্রেরণা পাবার ক্ষেত্রে, মানুষ হিসেবে আমার অক্সিজেনের অনুপ্রেরণা পাবার ক্ষেত্রে। কিন্তু যার যাবার সে তো অলরেডি চলে গেছে। মোরাল অফ দ্য স্টোরি এইটাই, কে কখন কাজে আসবে জীবনে, এবং ইমোশনাল কাজের কথাই বলছি, টাকা পয়সার তো আর ব্যাপার না। টাকা পয়সা বা জাগতিক জীবনের অন্যান্য এটসেট্রা ব্যাপার স্যাপারে হেল্প চাওয়া পাওয়ার হিসাব নিকাশ, বস্তুগত ক্যালকুলেটরের অঙ্কের হিসাবে তো আমি যাচ্ছি না। ইমোশনের ক্ষেত্রেও মানুষের জীবনে বন্ধু প্রয়োজন হয়। আজকে অনেক কথা যেগুলো কাউকেই বলতে পারছি না, হয়তো সেই ছ্যাবলা নিপুণকেই বলা যেত, কারণ সে ওয়েলকামিং ছিল। নিপুণের কিন্তু কোনো দোষ ছিল না, সে কিন্তু কোনো ব্যাকবাইটার ছিল না যে আমার সাথে গল্প করছে পিছনে গিয়ে ব্যাকবাইটিং করছে। নিপুণের কিন্তু কোনো অফেন্সিভ অভ্যাস ছিল না যে মুখ খারাপ করছে, গালিগালাজ করছে, আজে বাজে অশ্লীল শব্দ ইউজ করছে, কোনো নেগেটিভ দিকই ছিল না। শুধুমাত্র তার বাচনভঙ্গি আর আউটলুক আমার পছন্দ হয়নি, এই জন্য আমি প্রায় আজে বাজে বিহেভিয়ার করেছি তার সাথে। ভোকাবুলারিটা মনে পড়েছে, অ্যাভেলেবল অ্যান্ড নন অ্যাভেলেবল, এই দুটা ব্যাপার। কোন কোন জিনিসটা যে অ্যাভেলেবল আসলে নয় পৃথিবীতে, যখন অ্যাভেলেবল থাকে তখন আমরা সেটার মূল্যায়ন করতে পারি না। কিন্তু এমন একটা সময় আসে যখন আর অ্যাভেলেবল থাকে না জিনিসটা, তখন আমাদের টনক নড়ে, তখন আমরা সেটার মূল্য বুঝতে পারি যে সেই জিনিসটা বা সেই মানুষটা আজকে থাকলে হয়তোবা আমার সমস্যার 70-80% সমস্যারই, মেন্টাল সমস্যারই সমাধান হয়ে যেত, মেন্টাল স্ট্রেস হয়তো শেয়ার করা যেত, রিফ্রেশ হওয়া, আরেকবার মানুষ হিসাবে অক্সিজেন নেয়া, এটসেট্রা এটসেট্রা, কত কিছু থাকে মানুষের জীবনে। সেগুলো হয়তো সেই ছ্যাবলা বন্ধুটা থাকলে আজকে সম্ভব ছিল। কিন্তু আমার নিজেরই বিহেভিয়ার এইরকম ছিল, এতটা বাউন্ডারি সেট করে ফেলেছিলাম আমার আশেপাশে, সুপেরিয়রিটির বাউন্ডারি, যে মানুষটাই বেলাইনে চলে গেল এক সময়, হয়তো আমার দেওয়া আঘাতের কারণেই, বেলাইনে যাওয়ার কারণেই সে ড্রাগস নিল, এবং এক সময় তার ওই ড্রাগসের কারণেই তার মৃত্যুটা ঘটল। আমার আজকাল খুব মনে হয় যে
আমার বিহেভিয়ার যদি আরও বেশি পজিটিভ করতে পারতাম, সে হয়তো আজকে বেঁচে থাকতো। আমার যে কোনো ফোন কল কান পেতে শুনবার জন্য, আমার যে কোনো কথা অক্ষরে অক্ষরে বাক্যে বাক্যে গিলবার জন্য সে হয়তো আজকে থাকতো, কিন্তু সে নেই। চিন্তাশীল ব্লগ ছিল আজকে এটা, মাই ফ্রেন্ডস। কতটুকু আপনারা শিখতে পারলেন আমি জানি না। মানুষের ভেতর থেকে সংবেদনশীলতা এই স্পিডি কালচারের যুগে, প্রতিযোগিতার রেসের এই যুগে সংবেদনশীলতা চলে গেছে মানুষের ভেতর থেকে। আর আমিও তাই খুব লিমিটেড মানুষের জন্য ভিডিও বানাই, কথাবার্তা বলি। আমার মতো যারা নয় আমি তাদেরকে সবসময় অনুরোধ করি, প্লিজ আমার ভিডিও দেখবেন না, নিজেদের মূল্যবান সময় নষ্ট করবেন না, কোনো দরকার নেই। আর যারা দেখছেন, যারা শুনতে চাইছেন আমাকে, তাদের জন্য আশা করি আজকে মোরাল অফ দ্য স্টোরি আমি দিতে পেরেছি। সো আমার রেগুলার সেগমেন্ট নিয়ে পরবর্তীতে আবার দেখা করব। আজকের জন্য তাহলে বলছি শুভরাত্রি, আলবিদা, ভালো থাকবেন।